বুথ ফেরত জরিপকে সত্য প্রমাণ করে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। 4 শতাধিক আসন নিয়ে 14 বছর পর ক্ষমতায় আসলো দলটি। সরকার গঠন করতে আজই রাজা চার্লস III-এর কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার কথা রয়েছে লেবার পার্টির। আজই পদত্যাগপত্র জমা দেবেন ঋষি সুনাক। মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগেই আগাম নির্বাচন হলো যুক্তরাজ্যে। কনজারভেটিভদের রাজত্ব বাঁচাতে আগাম নির্বাচন ডেকেছিলেন ঋষি সুনাক। তবে বাস্তবে কাজে আসেনি সেই পদক্ষেপ। উল্টো মুখ থুবড়ে পড়েছে কনজারভেটিভ পার্টি। 650 আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল 326 আসন, যা চূড়ান্ত ফল ঘোষণার আগেই নিশ্চিত করে লেবাররা। এবারের নির্বাচনে তারা জয় পেয়েছে 4 শতাধিক আসনে। অন্যদিকে 120 আসনেই গুটিয়ে গেছে ক্ষমতাসীন কনজারভেটিভদের লড়াই। ধরাশায়ী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী সহ হেভিওয়েট প্রার্থীরা। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে উচ্ছ্বসিত লেবার নেতা কিয়ার স্টারমার। অটল সমর্থনের জন্য দলের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেশের মানুষ ভোটের মাধ্যমে লেবার পার্টির পরিবর্তনের প্রতিশ্রুতির প্রতি আস্থা দেখিয়েছে। পরিবর্তন এখান থেকেই শুরু হবে, কারণ এটা আপনাদের ভবিষ্যৎ ও আপনাদের গণতন্ত্র। পরাজয় মেনে কনজারভেটিভ পার্টির নেতা কিয়ার স্টারমারকে শুভেচ্ছা জানিয়েছেন ঋষি সুনাক। নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করেছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাত বদল হচ্ছে। যুক্তরাজ্যের জনগণ যথাযথ রায় দিয়েছে। এই জয়ে আমি লেবার পার্টিকে অভিনন্দন জানাই। কনজারভেটিভ পার্টির হারের দায় আমার, তবে সংসদ সদস্য হিসেবে আগামী দিনগুলোতে মানুষের সেবা করতে চাই। নিরঙ্কুশ জয় পেলেও মুসলিম এলাকাগুলোতে তেমন সুবিধা করতে পারেনি স্টারমারের লেবার পার্টি। আর কনজারভেটিভদের ভরাডুবির পেছনে দলের সাবেক নেতা নাইজাল ফারাজের নতুন দল গঠনকে দুষছেন বিশ্লেষকরা। 9 জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইন প্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। 17 জুলাই কিং চার্লস III-এর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লন্ডন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান রহমান। হাসান, 14 বছর পর ক্ষমতার পালাবদলকে কিভাবে দেখছেন যুক্তরাজ্যের সাধারণ মানুষ? যুক্তরাজ্যের মানুষের আসলে কনজারভেটিভ পার্টির উপর অনেক দিন থেকে একটি বিরক্তি তৈরি হয়েছে। সেটা হলো যে ব্রেক্সিট নিয়ে একটি বিরক্তি তো আছেই, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি। তার উপর করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক যে দুরবস্থা, সেটা দীর্ঘদিন থেকেই টেনে চলছিল টরি সরকার, মানে কনজারভেটিভ সরকার। এর উপর ঋষি সুনাকের যে আগমন, ঋষি সুনাকের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে পূরণ হয়নি। কারণ এখানে দ্রব্যমূল্য, তারপরে যেই মর্গেজ, বাড়ির মর্গেজ বেড়ে যাওয়া, যে মুদ্রাস্ফীতি, এই সবকিছু মিলিয়ে টরি সরকারের প্রতি মানুষের একটা চরম অসন্তোষ ছিল। এবং টরি সরকারের এর আগে যেই সরকারগুলো দেশ পরিচালনা করেছিল, তাদেরকেও আসলে দেখা হচ্ছে যে তারা দীর্ঘ সময় ধরে একটা ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছে। আর টানা 14 বছরে আসলে ব্রিটেনের জনগণ চাচ্ছিল যে একটা পরিবর্তন, এবং এবার এই বিশাল লেবারের জয়ের মধ্য দিয়ে সেই পরিবর্তনটাই সুনিশ্চিত করলো ব্রিটেনবাসী। হাসান রহমান, একটি বিষয় জানাবেন যে লেবার পার্টির এই যে ভূমিধস জয় বলা হচ্ছে এবং কনজারভেটিভ পার্টি যে পরাজয়, আসলে এটা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়াটা কি? এই সম্পর্কে কি জানতে পেরেছেন এ পর্যন্ত? হ্যাঁ, এর প্রথমত হচ্ছে লেবার পার্টিকে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে সবসময় ধরে নেয় যে তারা লেবারের ভোটার। আর লেবার পার্টিকে বলা হয় যে তারা ইমিগ্রেন্ট বান্ধব একটি সরকার। সেই সময় এই কারণে সবসময় লেবার পার্টির প্রতি বাঙালি কমিউনিটির একটা সবসময় একটা অন্ধ সমর্থন বলা যায়, সেরকম একটা কিছু থাকে। কিন্তু এইবার গাজা এবং ইসরায়েল ইস্যুতে যদিও লেবার পার্টির প্রতি মানুষের একটা বীতশ্রদ্ধ ছিল, একটু অনেকেই রিলাক্টেন্ট ছিল যে লেবার পার্টিকে তারা ভোট দিবে কি দিবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ভোট 50-50 হয়ে গেল। যারা সাংঘাতিক ভাবে লেবারকে সাপোর্ট করতো, তাদের 50% আসলে চলে গেছে কেউ লিবডেমের দিকে, কেউ গ্রিন পার্টির দিকে, কেউ ইন্ডিপেন্ডেন্ট পার্টির দিকে। হাউএভার এত কিছুর পরেও কিন্তু যে লেবার পার্টির যে চার কন্যা যে বলা হয়, টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী, আফসানা বেগম এবং রূপা হক, এই চারজনই কিন্তু বেশ ভালোভাবেই বিজয়ী হয়ে এসেছেন। যদিও
রুশনারা আলীর একটু স্ট্রাগল ছিল বিকজ অফ রুশনারা আলীর যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল মাসরুর, তিনি এখানে সাংঘাতিকভাবে গাজার ইস্যুটাকে সামনে নিয়ে বেশ বাঙালিদেরকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছেন। তো তাদের ভোটের ব্যবধান প্রায় 1600-র মতো। অন্যান্য যে রূপা হক, টিউলিপ এবং আফসানা, তাদের বেশ ভালো ব্যবধানেই তারা আবারও লেবারের হয়েই জয়লাভ করেছে। হাসান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্যে ক্ষমতার পালাবদল নিয়ে লন্ডন থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান। আইনজীবী থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার নেতা কিয়ের স্টারমার। তার হাত ধরেই 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় তার সংস্কার ও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি এই জয়ের মূল কারণ। কিয়ার স্টারমারের জন্ম 1962 সালে লন্ডনে। বাবা ছিলেন কারখানা কর্মী, মা নার্স। তার পরিবার যে লেবার পার্টির সমর্থক, এর প্রতিফলন মেলে তার নামে। স্কটিশ খনি শ্রমিক কিয়ের হার্ডির নাম অনুসারেই তার নাম। লেবার পার্টির প্রথম নেতা ছিলেন এই কিয়ের হার্ডি। অন্যদিকে 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ের স্টারমার। পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেছেন স্টারমার। লিডস ও অক্সফোর্ডে পড়াশোনা করেছেন আইন নিয়ে। ব্যারিস্টার হিসেবে মানবাধিকার প্রশ্নেও আছে তার ভূমিকা। কাজ করেছেন ক্যারিবিয়ান ও আফ্রিকান দেশে মৃত্যুদণ্ড বন্ধে। ইংল্যান্ড ও ওয়েলসে সরকারি কৌশলী ছিলেন কিয়ের স্টারমার। 2014 সালে ভূষিত হন নাইট উপাধিতে। পরে সংসদে যান 2015 সালে। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের পদত্যাগের পর লেবার পার্টির নেতা নির্বাচিত হন 2020 সালে। 61 বছর বয়সী স্টারমার ছিলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিপক্ষে। ক্ষমতায় এসে 2016 সালের গণভোট পুনর্বিবেচনা করবেন কিনা সে বিষয়ে অবশ্য সোজাসাপটা কিছু বলেননি নির্বাচনী প্রচারে। নির্বাচনী প্রচারে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। তবে ইউ জোটের বাইরে থেকে অর্থনীতিকে এগিয়ে নেওয়া তার জন্য কঠিন হবে বলে মত বিশ্লেষকদের একাংশের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ভরাডুবি হলো ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। এর ফলে 14 বছর পর ক্ষমতা হারালো ঋষি সুনাকের দল। লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়ে পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি। দলটি ইউনিয়নিস্ট বা টরি পার্টি নামেও পরিচিত। 1834 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে মধ্য ডানপন্থী এই দলটি। সবশেষ 2010 সালে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া, করোনা মহামারী মোকাবিলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে ক্রমে হিমশিম খেতে থাকে দলটি। 14 বছরে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আসে 5 বার। সবচেয়ে কম মাত্র 44 দিন ক্ষমতায় থাকেন লিজ ট্রাস। দেশের সামগ্রিক চাপ সামলাতে ব্যর্থ হয়ে 2022 সালের 20 অক্টোবর পদত্যাগ করেন লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টি ভরসা করে যুক্তরাজ্যের সে সময়ের অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর। মাত্র 42 বছর বয়সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত সুনাক। আধুনিক ব্রিটেনের ইতিহাসে যে প্রধানমন্ত্রীর বয়স সবচেয়ে কম। ক্ষমতায় এসেই নিজের সর্বোচ্চ দিয়ে যুক্তরাজ্যের অচলাবস্থা কাটানোর চেষ্টা করেন ঋষি সুনাক। কিন্তু 14 বছরের অনিয়মের প্রভাব কাটিয়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হন তিনি। এক পর্যায়ে গত 22 মে আগাম নির্বাচনের ঘোষণা দেন সুনাক। 4 জুলাই নির্বাচনের আগেই বিভিন্ন জরিপে কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস পাওয়া যাচ্ছিল। চূড়ান্ত ফলে যা সত্য প্রমাণিত হয়। এবারের নির্বাচনে গতবারের তুলনায় 250 আসন হারিয়েছে সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। যুক্তরাজ্যের জনগণ যথাযথ রায় দিয়েছে উল্লেখ করে পরাজয় মেনে নিয়েছেন সুনাক। দুঃখ প্রকাশ করে হারের দায় তুলে নিয়েছেন নিজের কাঁধে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতার পালাবদলের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ডক্টর নিলয় রঞ্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার থেকে যেটি জানতে চাই যে যুক্তরাজ্যের ক্ষমতার এই পালাবদলকে আপনি কিভাবে দেখছেন? ঠিক কি কি কারণে কনজারভেটিভদের এই ভরাডুবি হলো আর লেবারের উত্থান হলো বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ।
কিছুটা বোধহয় কাম্য ছিল, বিশেষ করে বিগত কয়েক মাসে, এবং বিশেষ করে 22শে মের পরে যখন ঋষি সুনাক নির্ধারিত সময়ের কিছুটা আগে নির্বাচনের ঘোষণা দিলেন, তখন থেকে যে ধরনের বিতর্ক হয়েছে বা বিশ্লেষক আন্তর্জাতিক মিডিয়াতে এবং অন্যান্য আমরা আমরা আমাদের জাতীয় মিডিয়াতেও দেখেছি যে আলোচনাগুলো হয়েছে, তাতে করে মনে হয়েছে যে একটা বড় ধরনের অ্যান্টি ইনকামবেন্সি, কারণ 14 বছর ধরে কনজারভেটিভরা ক্ষমতায় রয়েছে, টরি ক্ষমতায় রয়েছে, তারা তাদের এবং এর মধ্যে বহু প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছে, বরিস জনসন, লিজ ট্রাস, আমরা ঋষি সুনাক দেখলাম, এবং এর মধ্য দিয়ে কোভিড থেকে শুরু করে বিভিন্ন ওয়ার এবং পার্টিকুলারলি মিডল ইস্টে, ইরাকে ইউকের যে অবস্থান সেখান থেকে ফেরত আসা, কোভিড এর যে অর্থনৈতিক প্রভাব এবং রাশিয়া ইউক্রেন ওয়ার, সেই সমস্ত কিছু কাটিয়ে মানে এটা অনেকটা এবার বোধহয় বোঝা যাচ্ছিল যে এক ধরনের সিগনিফিকেন্ট অ্যান্টি ইনকামবেন্সি কাজ করার কথা এবং লেবার দলের ক্ষমতায় আসার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে জেরেমি করবিন যখন লেবার পার্টির নেতৃত্বে ছিলেন, সেই তুলনায় বর্তমানে যিনি কিয়ার স্টারমার রয়েছেন, তার নেতৃত্বে গত কয়েক বছরে আসলে মনে হচ্ছে যে লেবার পার্টি কিছুটা সংঘবদ্ধ হয়েছে, যেটা আমরা মিডিয়ারে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন আলোচনায় আমরা শুনতে পাচ্ছি। এবং এক ধরনের প্রতিশ্রুতি, যদিও অনেক মানে লেবারের পার্টিকুলারলি কিয়ার স্টারমারের নিজস্ব বক্তব্যে, বিশেষ করে গাজা নিয়ে বা আন্তর্জাতিক বিভিন্ন অবস্থান নিয়ে কিছুটা সংশয় ব্রিটেনেও ছিল, কিন্তু তারপরেও 14 বছর শাসনের পরে হয়তো ব্রিটিশ জনগণ মনে করেছে যে এখন লেবারদের পুনরায় সুযোগ দেওয়া প্রয়োজন। তো সেই লক্ষ্যে এই ফলাফলটা, তবে নিরঙ্কুশ বিজয়টা কিছুটা আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু অনেকেরই কাছেই মনে হয়েছিল যে এত বছরের কনজারভেটিভ বা টরি শাসনের পরে এবার বোধহয় লেবারদের একটা সুযোগ ব্রিটিশ জনগণ দিতে চাইছে। জি, ডক্টর নীলরঞ্জন, ব্রেক্সিটের পর তো এই প্রথম ক্ষমতায় আসলো লেবার পার্টি, তো এটি যুক্তরাজ্যের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থানকে কতটুকু পাল্টাবে বলে মনে করেন আপনি? নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নবনির্বাচিত ব্রিটিশ সরকারের কাছে হচ্ছে ব্রিটিশ অর্থনীতি, এবং তারপরে অনেকেই মনে করেন যে স্বাস্থ্যের জায়গাতে ব্রিটিশ সরকারের যে নীতিমালা রয়েছে সেটাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। অর্থনীতির ক্ষেত্রে কোভিড পরবর্তী সময়ে এবং কোভিডের পূর্বে ব্রেক্সিট থেকে বের হয়ে আসা ব্রিটেনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যদিও এটা এক ধরনের কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল, কিন্তু লেবার পার্টির অনেকেও কিন্তু এই ব্রেক্সিটের পক্ষেই সমর্থন দিয়েছেন, এবং বর্তমানে যিনি লেবার পার্টির নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি নিজেও কিন্তু ব্রেক্সিটের পক্ষেই ভোট দিয়েছেন, এবং একই সাথে তিনি এখনো মনে করেন যে ইংল্যান্ডের পুনরায় আর ইউরোপে ফিরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু অর্থনৈতিক স্বার্থগুলোর ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বার্থ, যেরকম খাদ্য দ্রব্য হতে পারে, অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে এবং একই সাথে কাজ করার একটা বিষয় হতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউনাইটেড কিংডম ইজ নো মোর পার্ট অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন, এই সত্যটা কিন্তু একেবারে প্রতিষ্ঠিত। সুতরাং সেখানে লেবার পার্টি ক্ষমতায় আসার ফলে পুনরায় ইউরোপিয়ান ইউনিয়নে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা অ্যাটলিস্ট আমার ধারণায় হয় না, বা আমরা যে ধরনের আলোচনাগুলো দেখছি। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্রিটেনের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটাকে পুনরায় আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার যে ধরনের চুক্তি বা যে ধরনের কার্যক্রম করা উচিত সেটা নিশ্চয়ই লেবার পার্টির নেতৃত্বে সেটা করার চেষ্টা করবে। এবং স্বাস্থ্য খাত একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এডুকেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মনে হয়েছে যে কোভিড এর পরবর্তী সময়ে ইংল্যান্ডের পুরনো অবস্থা থেকে কিছুটা অবনমন হয়েছে, এখানে এই জায়গাগুলো ফিরিয়ে আনা প্রয়োজন। অনেকেই মনে করছেন যে এখনো প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ অসুখের ক্ষেত্রে মানুষকে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, এই ক্ষেত্রগুলো আসলে আরো কাজ করার জায়গা রয়েছে। তো ডক্টর নীলরঞ্জন, একটি বিষয় আসলে বাংলাদেশিদের মনেও ঘুরে ফিরে প্রশ্নটা আসছে যে লেবার পার্টি ক্ষমতায় আসায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে আমরা জানি এবং বাংলাদেশও এখন অনেকখানি এরকম একটি প্রাতিষ্ঠানিক পররাষ্ট্রনীতির জায়গায় পৌঁছেছে, যেখানে আমরা মনে করি, বিশেষ করে যখন আমরা দেখছি যে যুক্তরাজ্যের ক্ষেত্রে কতগুলো মূল জায়গা রয়েছে। একটা হচ্ছে যে আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি রয়েছে তাদের স্বার্থের ক্ষেত্রে, এবং তাদের মাধ্যমে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আমি মনে করি যে নতুন সরকারের মাধ্যমে এই জায়গাগুলো আরো সুদৃঢ় হবে, এবং আমরা জানি যে এখানে বেশ
কিছু মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন যারা নির্বাচিত হয়েছেন, যারা বাংলাদেশি বংশোদ্ভূত বা পরিবারের দিক থেকে বাংলাদেশের। সুতরাং এই জায়গাটাও লেবার পার্টির এই এমপিরাও আমার মনে হয় যে বাংলাদেশ এবং যুক্তরাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ভবিষ্যতে আসলে ছাত্ররা ইংল্যান্ডে পড়তে যাবে বা যারা স্কিল্ড ওয়ার্কার রয়েছে তারা সেখানে চাকরি নিয়ে যাবে। এই জায়গাগুলো যেহেতু আমরা ঐতিহাসিকভাবে জানি যে লেবার গভর্নমেন্ট প্রো ইমিগ্রেন্ট এবং সুযোগের এক ধরনের কি বলা হয় যে সুযোগ তৈরি করার ক্ষেত্রে তাদের এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো সেটাও আমি মনে করি যে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ককে আরো গুরুত্বপূর্ণ জায়গায়। জি, আমরাও আসলে এটাই চাই যে ইতিবাচক সম্পর্কই বজায় থাকুক বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে। অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনার মতামত তুলে ধরার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। এতে চতুর্থবারের মতো সেখানকার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে লেবার পার্টির হয়ে নির্বাচন করা টিউলিপ সিদ্দিক 23,432 ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামসন পেয়েছেন মাত্র 8,462 ভোট। জয়ের প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করা তার জন্য সম্মানের। 2015 সালে শক্তিশালী 7 প্রার্থীকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য হন টিউলিপ। এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে জয় পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। লেবার পার্টির হয়ে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি রূপা হক। পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হচ্ছে আজ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। 2022 সালের 25শে জুন সড়কপথের পর 2023 সালের 10ই অক্টোবর চালু হয় প্রকল্পটির রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও শেষ হয়েছে। গত 30শে জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর থেকে গত 25শে জুন পর্যন্ত 2 বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 1,648,76,18,030 টাকা। এ বিষয়টি নিয়ে আরো জানাতে মাওয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পদ্মা সেতুর সমাপনী উদযাপন উপলক্ষে কি ধরনের প্রস্তুতি দেখছেন? প্রধানমন্ত্রী কখন নাগাদ সমাবেশে যোগ দিতে পারেন? আরো 2 বছর আগে এই পদ্মা সেতু চালু হয়েছে এবং 2 বছর পরে এই মুহূর্তে এসে কিন্তু পদ্মা সেতুর কাজের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। আপনি জানেন যে একটি সেতু যখন নির্মাণ করা হয় তার পরবর্তী 2 বছর সেটা আসলে মেইনটেন্যান্স বা দেখভাল করা হয় এবং দেখভাল করে যে নির্মাণকারী প্রতিষ্ঠান তারাই বা নির্মাণ সংশ্লিষ্টরাই। সেই হিসাব অনুযায়ী কিন্তু 2 বছর অর্থাৎ এই বছরের 30 জুন পর্যন্ত এই দেখভালের কাজটি হয়েছে। পাশাপাশি বাকি ছিল নদী শাসনের কিছু কাজ, বাকি ছিল কারিগরি কিছু কাজ, সেই কাজগুলো সম্পন্ন হয়েছে এবং এই কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই পুরো যে পদ্মা সেতু সেটি এখন বলা যায় যে কাজ একেবারেই শেষ হয়েছে। এবং তারই ফলশ্রুতিতে আজকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের এই জায়গাতে আয়োজন করা হয়েছে একটি সুধী সমাবেশ, যেই সুধী সমাবেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন এবং সেখানে এই যে আয়োজনটি করা হয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যেমন ব্যবস্থা রয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বক্তব্য রাখবেন। মূলত প্রধানত যারা পদ্মা সেতু তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারাই এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বা তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন বা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা আসতে দেখেছি। আপনি জানেন যে এই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 4 জুলাই 2001 সালে। নানা কারণ, রাজনৈতিক পরিবর্তন, এমনকি পরে যখন আবার 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আবার এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং উদ্যোগ নেওয়ার পর বিশ্বব্যাংক থেকে দুর্নীতির একটি কথা তোলা হয়, যে অজুহাতে এখানে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের যে ফান্ডিং করার কথা ছিল বা অর্থায়ন করার কথা ছিল সেটি থেকে তারা বিরত থাকে। পরবর্তীতে ঘোষণা দেওয়া হয় পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন করা হবে এবং সর্বশেষ সবকিছু গুছিয়ে 2022 সালের 25 জুন স্বপ্নের বাস্তবায়ন হয় এবং পদ্মা সেতু বাস্তবে রূপ নেয়। পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। এই যে দীর্ঘ
সময়, এই দীর্ঘ সময়ের পদ্মা সেতু তৈরির জন্য লেগেছে বা দীর্ঘ সময়ের ফলে পদ্মা সেতু তৈরি হয়েছে, এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলের যে 27 জেলা রয়েছে সেই 27 জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। এখন যেহেতু আরও রেল সংযোগ চালু হচ্ছে কিছুদিনের মধ্যে যশোর পর্যন্ত, সেক্ষেত্রে বড় ধরনের একটি পরিবর্তন আসবে বলে কিন্তু বোঝাই যাচ্ছে। পদ্মা বহুমুখী সেতু সমাপনী অনুষ্ঠান নিয়ে মাওয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী বন ইবনে কামাল। করোনাকালে ভর্তি রোগীর ৭৫ ভাগকে বিনা প্রয়োজনে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, এমন তথ্য মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। এদিকে ঔষধ প্রশাসনের গবেষণায় দেখা যাচ্ছে করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ে দ্বিগুণেরও বেশি, যে ধারা থেকে এখনও বের হতে পারেনি দেশ। ২০২০ সালে করোনা মহামারীর কবলে পড়ে গোটা বিশ্ব, আক্রান্ত হয় বাংলাদেশও, ছড়ায় আতঙ্ক। সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় চলে নানা ওষুধের ব্যবহার। করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার জানতে বঙ্গবন্ধু মেডিকেল, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুর মেডিকেলে ভর্তি ৩,৬৯৩ রোগীর উপর চলে গবেষণা। এতে দেখা যায় ৯৪ ভাগ রোগীকে দেয়া হয় অ্যান্টিবায়োটিক, অথচ ব্যাকটেরিয়া সংক্রমণ ছিল মাত্র ১৯ ভাগের, অর্থাৎ ৭৫ ভাগ রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন ছিল না। যারা ভর্তি হননি তারাও আসলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন ঘরে বসে, এমনকি যারা কোভিড হয়নি তারাও ঘরে বসে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন। সো এটা যে শুধুমাত্র এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীতে অতিরিক্ত ব্যবহারেরই প্রভাব ফেলেছে তা না, এটা একটা অ্যান্টিবায়োটিক গ্রহণের সংস্কৃতি তৈরি করে ফেলেছে বাংলাদেশে। অতএব এটা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে এবং এটাকে কমিয়ে আনাটা বেশ জটিল কঠিন হয়ে উঠবে আসলে এর ফলে। সবচেয়ে বেশি ৮৫ ভাগ ব্যবহার হয়েছে সেপ্ট্রিয়াকজন, কোঅ্যামোক্সিক্ল্যাব, এজিথ্রোমাইসিন ও মেরুপেনাম। সংক্রমণ সারাতে অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিকের মধ্যে এগুলো অন্যতম। ব্যবহার বাড়ায় জীবাণুর বিরুদ্ধে বেড়েছে রেজিস্ট্যান্স। কোভিডের ওই বছরটাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের সারা দেশব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার দ্বিগুণ হয়েছে। ওই সময়কালে এই দ্বিগুণ ব্যবহারের ফলশ্রুতিতে মাইক্রোবসগুলো রেজিস্ট্যান্ট হয়ে উঠেছে এবং তাতে সাধারণ অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো তার কার্যকারিতা হারিয়েছে। সো এটা একটা ভয়াবহ সিচুয়েশনের দিকে বাংলাদেশ মুভিং টুয়ার্ডস দ্যাট ডিরেকশন। সো এটা যদি খুবই দ্রুত ইন্টারভেন না করা হয় তাহলে আসলে এটা একসময় গ্রিপের বাইরে চলে যাবে। করোনার আগে দেশে প্রতি ১০০০ জনসংখ্যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল ২৫%। করোনাকালে তা বেড়ে হয়েছে ৫৮%। বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী দেশের শীর্ষ ৩-এ বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ ৫ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতদের মধ্যে আছেন বাসের হেলপার, যাত্রী ও ট্রাকের চালক। বাসের সঙ্গে সংঘর্ষের আগে ট্রাকটির চাপায় প্রাণ গেছে এক ভ্যান চালকেরও। ঢাকা থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শুক্রবার ভোরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়িতে সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। এতে ঘটনাস্থলেই মারা যান নাবিল পরিবহনের হেলপার ও ট্রাকের চালক। আহতদের হাসপাতালে নেওয়া হলে বাড়ি প্রাণহানি। নাবিল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষের আগে আমভর্তি ট্রাকটির চাপায় দিনাজপুর সদরের মাছুয়াপাড়ায় নিহত হন এক ভ্যান চালক। ওই দুর্ঘটনার পর দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল ট্রাকটি। এছাড়া বাসের যাত্রীরা জানিয়েছেন এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছিল তাদের চালকেরও। ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছিল হাটে, এক আমের গাড়ি নিয়ে আসতেছিল। আসার পর ওই ভ্যানালেকে মারি দিয়ে ও পাম্পের ওখানে যায়, নাবিল গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট। পুরোপুরি 3-4টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলো পাম্পের সামনে। তো ওরা যদি সতর্ক থাকতো, আর বিশেষ করে একটা গাড়ি রাস্তার মধ্যে ছিল, তো ওই গাড়িটার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। উন্নত চিকিৎসার জন্য 3 জনকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 26 থেকে 28 জন আহত আছে। তার ভিতরে কিছু রোগী আমাদের অর্থোপেডিক্সে আছে এবং কিছু সার্জারিতে ভর্তি আছে এবং কিছু 2-1টা রোগী আমরা আইসিইউতে শিফট করছি এবং আরও কিছু রোগী খারাপ অবস্থায় আছে যেগুলো আমরা রংপুরে রেফার করছি আর কি। 30-এর দিকে খবর পেলাম যে 5:15 থেকে 20-এর মধ্যে এই নাবিল পরিবহন, ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম বোঝাই একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আসার পরে প্রায় আহত অবস্থায় 28 থেকে 30 জনকে মাপদুরমে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় 2 দিনে প্রাণ গেছে আরও 2 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার ঈশ্বরদীতে শোকস্তব্ধ আজমপুর গ্রাম। সড়ক দুর্ঘটনায় নিহত 5 বন্ধুর স্বজনদের কান্নায় ভারী চারপাশ। সেখানে গেছেন জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের কর্মকর্তারা।
বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু দেখে সবাইকে জানিয়েছেন চলাচলে আরও সতর্ক হওয়ার আহ্বান। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের মধ্যে 4 জনের বাড়ি দাসুরিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে। শুক্রবার সকাল 9টার দিকে সেখানে পৌঁছে 4 বন্ধুর মরদেহ। কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এই 4 জনই ঈশ্বরদীর কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিহত গাড়ি চালকও তাদের বন্ধু। 5 বন্ধুর এই করুণ মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয়রা। বাচ্চা কাচ্চা এই এলাকারই সব ছেলে, আমার ছেলের সাথে পড়াশোনা করেছে। এরা ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে, বড় হয়েছে, ফ্রেন্ড। এরা একসঙ্গে বেড়াইতে গেছিল, যাওয়ার বেড়াইতে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে, মর্মান্তিক অ্যাক্সিডেন্টে 5 জন জায়গায় নিহত হয়ে যায়। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এটাই কামনা করি। সকালে নিহতদের বাড়িতে আসেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। স্বজনদের সমবেদনা জানিয়ে বেপরোয়া গতিতে গাড়ি না চালানো নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রিয় দাসুরিয়াটা একটা অপূরণীয় ক্ষতি হলো। আমি এই মুহূর্তে যারা বিদায় নিয়েছেন সেই সমস্ত সংশ্লিষ্ট পরিবারের প্রতি দাসুরিয়া পরিষদের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বরাবরই সতর্ক করি যে রাস্তাঘাটে মোটরসাইকেল এবং প্রাইভেট কার জন্য নির্ধারিত গতি মেনেই চালনা করা হয়, কিন্তু সেটা প্রতিনিয়ত আমরা দেখি নিয়মে ব্যর্থ হয়। তো আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো যে তাদের বাচ্চারা যেন এই নিয়ম মেনে যেন এই মোটরসাইকেল বা যে যানবাহনগুলো যেন চালনা করে। 5 মাস আগে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মৃত্যু হয় এই একই ইউনিয়নের 3 বন্ধুর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দফায় দফায় বন্যায় সুনামগঞ্জে মানবেতর জীবনযাপন করছেন হাওড় অঞ্চলের মানুষ। ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় বিপাকে অনেক পরিবার। কাজে যেতে না পারায় খাদ্য সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সুনামগঞ্জ সদরের বেরিগাঁও গ্রামের আব্দুল আলীর সংসার চলে বর্গা চাষে। খরচার হাওর পারে কাঁচা ঘরে বাস করেন 4 ছেলেমেয়ে নিয়ে। গত মাসের প্রথম দফা বন্যায় তলিয়ে যায় তার পুরো ঘর। সেই পানি সরতে না সরতেই আবারও বন্যার কবলে পড়ে তার বসতভিটা। গত 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় থাকায় কাজে যেতে পারছেন না আব্দুল আলী। এতে খাবার সংকটে পড়েছে তার পরিবার। হিমশিম খেতে হচ্ছে গবাদি পশুর খাবার নিয়েও। পানি গরু ছাগল দেখুন না, গাছের ডাল ভাঙতাম আইসি, গাছ পাই না, এই অবস্থায় আছি। বাচ্চা কাচ্চা লইয়া বড় কষ্টে আছি। বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয় আব্দুল আলীর মতোই বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আমরা খাওয়ারও কোনো সুবিধা নাই, যে কষ্ট করে আমরা চলতেছি, গরিব মানুষ তো আমরা। আগের পানি রুইয়া গেছে, এরপরে আবার পানির উপরে পানি, বুক পানি পর্যন্ত ভাঙে যেতে হয়। জেলা প্রশাসক জানিয়েছেন বন্যায় দুর্গতদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। মজুদও আছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি, এবং যারা আশ্রয়কেন্দ্রের বাইরে আছেন তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার 12 উপজেলায় পানিবন্দী 4.25 লাখ মানুষ। 50টি আশ্রয়কেন্দ্রে এখনও আছেন 1400 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যমুনার পানি বাড়ায় জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়েছে চরাঞ্চলের ফসলি জমি। এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারের নিচু এলাকা থেকে ধীর গতিতে পানি নামায় কমছে না দুর্ভোগ। পানি বাড়ছে যমুনায়, প্লাবিত জামালপুর ও সিরাজগঞ্জের নিচু এলাকা। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে পানিবন্দী অন্তত 35,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে যায় বন্ধ ঘোষণা করা হয়েছে 25টি শিক্ষা প্রতিষ্ঠান। আমার বয়সও এরকম বন্যা আমি দেখি নাই। রাতারাতি যে 2 থেকে 3 দিনের মধ্যে সিরাজগঞ্জে যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল সহ নিচু এলাকা। বসতভিটায় পানি ওঠায় বিপাকে পড়েছেন অন্তত 10,000 মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিক বাড়ায় পানিবন্দী নদী তীরের লক্ষাধিক মানুষ। আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। বন্ধ রয়েছে 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তলিয়ে গেছে 5500 হেক্টর ফসলি জমি। রান্না বান্নার জায়গা নাই, গরুর খাওয়া দাওয়া নাই। সিলেটে কুশিয়ারার পানি বাড়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর, বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ আরও বেড়েছে দীর্ঘদিন ধরে পানিবন্দী মানুষের। সুনামগঞ্জে পানি নামেনি হাওড়াঞ্চল থেকে। গ্রামীণ সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলে। নৌকা ছাড়া
আমরা মার্কেটে পর্যন্ত আইতে পারি না, আর এখানে আইলে তারপরে রাস্তাঘাটে পানি কষ্ট, কত কষ্ট না খাননি বইনে সপ্তাহে একটু কষ্ট রে বাবা, অসুখও ভরে গেছে, জ্বর। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভারও পানি নামেনি এখনো। ডুবে আছে শহরের সরকারি বিভিন্ন অফিস, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ রাস্তা। এখনো আশ্রয় কেন্দ্রে আছেন ৮,০০০ মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশেই শুক্র ও শনিবার থেমে থেমে বজ্রসহ ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত কিছুটা কমলেও সিলেট, ময়মনসিংহ, রংপুরে কমার কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবারের পর থেকে দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে ২-৩ দিন বৃষ্টি কিছুটা কম হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার নাগাদ সারা দেশের মতো এসব এলাকাতেও হতে পারে টানা বৃষ্টিপাত। গেল ৭ দিনের মতো আগামী ১০ দিনও কোথাও কম, আবার কোথাও বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি হওয়ায় বৃষ্টি হলেও গরম সহজে কাটছে না। নদী বন্দরে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, যেখানে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যে ধারাটা ছিল সেটা অব্যাহত থাকতে পারে সারা দেশে। শনিবারের পরে দক্ষিণাংশে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মধ্যাঞ্চল সহ বৃষ্টির প্রবণতা এবং এলাকার বিস্তৃতি কমে আসতে পারে। বৃষ্টি একেবারে বন্ধ হবে না, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট তেমন একটা পরিবর্তন নেই। বৃষ্টি যেরকম হচ্ছে প্রায় কাছাকাছি থাকতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তার চাপেই এক নারী চিকিৎসককে মামলায় ফাঁসিয়েছিল র্যাব। ওই কর্মকর্তাকে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৩ মাসের মধ্যে একটি তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, বাসা থেকে তুলে নিয়ে ৫ দিন ধরে নির্যাতন করে সংস্থাটি। এরপর তার বিরুদ্ধে দেয়া হয় ৩ মামলা। শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজির পিএইচডি গবেষক ছিলেন ডাক্তার ইশরাত আলম ঈশিতা। তিনি যুক্তরাষ্ট্রের আরও ৩টি বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপও পান। করোনার কারণে যুক্তরাষ্ট্রে যেতে না পারায় পড়াশোনা করেন অনলাইনে। ঠিক তখনই ২০২১ সালের ২৮শে জুলাই বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। শুধু তাই নয়, সংস্থাটির হেডকোয়ার্টারে তাকে ৫ দিন রেখে নির্যাতনের অভিযোগ করেন তিনি। তাদের কথাটাই ছিল এই পা নিয়ে যেন বাসায় ফিরতে না পারো সেই ব্যবস্থা করব। এই পায়েই তারা ওই যে এক মোটা টাইপের একটা স্টিকের মতো থাকে যে রডের মতো, ওটা দিয়ে বারবার আমাকে পায়ে আঘাত করছে। এরপর ১ আগস্ট তাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। পরে ঈশিতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও প্রতারণার অভিযোগে ৩টি মামলা করে র্যাব। ওসমানী লিডার আলী আশরাফের নাম বলতে পারলাম যে আমাকে বাসা থেকে নিয়ে গেছেন উনি, বা মাদক সহ ভিডিও করেছেন সিনিয়র এসপি মোহাম্মদ আক্তারুজ্জামান, বা সার্টিফিকেট সব ভুয়া বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১ বছরের সাজা খেটে উচ্চ আদালতে আপিল করে ঈশিতা। ৪ মাস পর রায়ে উচ্চ আদালত বলেন, কোনো এক অজানা ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। জড়িতদের ৩ মাসের মধ্যে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ঈশিতাকে খালাস দেয় আদালত। 2টো মামলা হয়েছে সাথে সাথে, আর একটা মামলা হয়েছে প্রায় 13-14 ঘন্টা পরে। তো আপনি অ্যারেস্ট হইলেন, তারপরে আপনি আবার অপরাধ করে আপনাকে অ্যারেস্ট করা হলো, এটা কিভাবে সম্ভব? বিষয়টি নিয়ে তদন্ত চলায় সংস্থাটির পক্ষ থেকে কেউ কথা বলতে চায়নি। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা উঠিয়ে নেওয়ার পর আর ফেরত আসছে না, এরকম অভিযোগ আছে এবং এই ধরনের বহু অভিযোগ আছে। তো আমরা দাবি তুলেছি যে একটা কমিশন গঠন করা হোক, যে কমিশন তথ্য অনুসন্ধান করবে, তদন্ত করবে। বাকি 2 মামলার নিষ্পত্তি না হওয়ায় দেশের বাইরে পড়তে যেতে পারছেন না এই চিকিৎসক। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।